আপনার সাথে কথাই হলো না ভাবি। লিলি হেসে বলে। এই যে এখন গল্প করব। তোমার নাম তো রিমি, তাই না? তোমার ভাইয়া তোমার কথা অনেক বলে। তুমি আমার সাথে তুমি করেই বলতে পারো। ভাইয়া আমার কথা বলেছে। নড়ে চড়ে বসে রিমি। আগের মতোই হেসে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমাদের সম্পর্কটা হলো কিভাবে বলো তো? ভাইয়া যে বিয়ে করেছে সেটা তো আমরা কেউই জানি না। আমাদের পাশের বাসায় এক মেয়ে আছে, নাম সুমু। সুমু ঢাকায় পড়াশোনা করে, তোমাদের সেই দেখেছিল, বাসায় এসে জানিয়েছে। লিলি বেশ আগ্রহের সাথে বলে, তোমার ভাইয়া আর আমি এক জায়গাতেই জব করতাম। ওখান থেকেই ভালো লাগা আর তারপর ভালোবাসা। আমরা বিয়ে করেছি, বছরখানেক হয়েছে। সব কিছু ঠিকঠাকই চলছিল। তারপর ওর দেশে আসার কথা শুনে আমিও চলে আসার সিদ্ধান্ত নেই। আর কতদিন বিদেশে থাকবো? ভাবলাম এবার আমি একটু সংসারে মন দেই। মাসখানেক আগে জানতে পেরেছি তোমার ভাইয়া আগে থেকেই বিবাহিত ছিল, মানে আমি তার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তোমার ভাইয়ার সাথে খুব ঝামেলা হয়েছে কিছুদিন। তারপর ভেবে দেখলাম প্রথম বউ নিয়ে সে হয়তো সুখী না, তাই আমাকে বিয়ে করেছে। ডিভোর্স দিতে বলার পর বলল সে নাকি ফোনে তাল্লাক দিয়েছে কয়েকজনকে সাক্ষী রেখে। অথচ এখানে এসে অন্য ঘটনা দেখছি। দোয়া করি তোমরা দুজন সব বাধা পেরিয়ে খুব তাড়াতাড়ি এক হও। রিমি কিছু মুহূর্ত চুপ থাকে, আবার উঠে বলে, আমার চিন্তা হচ্ছে ওই মেয়ে যদি এই বাড়ি না ছাড়ে, তোমাদের যদি এক না হতে দেয়। ওকে আমার একটুও পছন্দ না, সবসময় টাকার গরম, কথায় কি বিশ্রী তেজ। আমি তোমাদের বিয়েতে খুশি হয়েছি দেখে আমাকে সকাল থাপ্পড় দিয়েছে। লিলি অবাক হওয়ার ভঙ্গিতে বলে ওঠে, কি? তোমার গায়ে হাত তুলেছে? কিছু বলতে পারলে না? আমি হলে ওই হাত ভেঙে গুঁড়িয়ে দিতাম। তোমার মতো হতে পারলে বেশ হতো। আচ্ছা শোনো, ভাইয়া কোথায়? ওর যাওয়ার ব্যবস্থা কেন করছে না? তোমার কি মনে হয় আমি শুধু শুধু এখানে বসে আছি? তোমার ভাই টাকার ব্যবস্থা করতে গেছে। লোকও আজই ডাকবে। আজই সব ঝামেলা শেষ করব আমি। আচ্ছা, একটা কথা। হ্যাঁ বলো। তোমার ভাইয়া যে তার প্রথম বউয়ের থেকে টাকা নিয়েছে সেটা কেউ জানে? প্রমাণ না থাকলে শুধু কাবিনের টাকা দিয়েই বিদায় করা যেত। রিমি মুখ কালো করে বলে, এটা তো হবে না ভাবি। ও বহুত চালাক। টাকা দিয়ে ভাইয়া আম্মু আরও কয়েকজন দিয়ে সাক্ষী রেখে সিগনেচার করিয়ে নিয়েছে স্ট্যাম্প পেপারে। লিলি ঠোঁট প্রশস্ত করে বলে, হাড়ে হাড়ে বুদ্ধি দেখছি। আচ্ছা, তোমার ভাইয়াকে 12 লাখ টাকা দিয়েছে। এত টাকা ও কোথায় পেয়েছে? মানে ওর বাপের বাড়িতে কে কে আছে? বাড়ি আবার আছে নাকি? আছে একটা সৎ ভাই। মা বেঁচে থাকতে বাবার একটা বিয়ে করে সেই পক্ষের ছেলেটাই তার বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকে। সৎ ভাইয়ের 4-5 বছরের ছোট। বিয়ের পর 2-1 বার ওই বাড়িতে গিয়েছে, তারপর আর যায়নি। ভাইয়ের বউ পছন্দ করে না। লিলি সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে থাকে। মা মারা গেছে? বাপ কোথায়? এই মহিলা ছোট থাকতেই মা মরে গেছে। বিয়ের আগে বাপটাও মরে গেছে। সৎ ভাই অন্য জায়গায় বিয়ে করেছে। নিজের আর কোনো ভাই বোন নাই? সঠিক জানি না, এসব নিয়ে তেমন কিছু শুনিনি। একবার বোধহয় শুনেছিলাম তার একটা ভাই আছে, কোথায় আছে কেউ জানে না। ধরতে গেলে তার কেউ নেই। ও হ্যাঁ, ভাইয়ের কথা বলেছি, দেশে থাকে না হয়তো, ছবি দেখেছিলাম একবার। ও আচ্ছা। লিলি নিজের ব্যাগ থেকে কিছু নিত্য ব্যবহার্য জিনিস বের করে রিমিকে দেয়। এগুলো তোমার জন্য নিয়ে এসেছি আমি। আর শোনো, আম্মার জন্যও এনেছি। আম্মা কি নেবে কোনো জিনিস আমার থেকে? নেবে না মানে? অবশ্যই নেবে। আম্মু ঠিক বুঝতে পারছে এতক্ষণে তার ছেলের বড় বউ কী জিনিস। রিমি জিনিসগুলো নেড়েচেড়ে দেখে, আন্তরিকতার সঙ্গে বলে, ধন্যবাদ নতুন ভাবি। আর শোনো, একদম চিন্তা করো না, আমি সর্বদা তোমার দলে।
লিলি গিয়ে রিমির 2 হাত ধরে মৃদু গলায় বলে, আমার পাশে তো থাকতেই হবে, আমি বলে কথা। দুজনে একসাথে হেসে ওঠে। সন্ধ্যা পেরিয়ে গেছে, বেলা মাগরিবের নামাজ আদায় করবে। কোরআন পড়ছে অনেকক্ষণ। সে বিকেল থেকেই নিজের ঘরে ছিল, এক মুহূর্তের জন্য আর নিজের রুম থেকে বের হয়নি। কোরআন আর জায়নামাজ তুলে রেখে ফোনটা নিয়ে বিছানায় গিয়ে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে সূরা আর রহমান তেলাওয়াত শুনতে থাকে। চোখ জ্বলছে তার, দু চোখে দিয়ে পানি গড়িয়ে কানের কাছে গেলেই সেটা মুছে ফেলে। নিজেকে শক্ত রাখতে চেয়েও যেন ব্যর্থ হওয়ার পথে। স্বামীর প্রথম বউ থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেছে। প্রথম বউয়ের সামনে ঘরেই দ্বিতীয় বউয়ের অবস্থান। বাড়ির মানুষগুলো সেখানেই আড্ডা জমিয়েছে। এত কিছু হয়তো কোনো মেয়ের পক্ষে সহ্য করা সম্ভব কোনো ব্যাপার না। কারো উপস্থিতি টের পায় বেলা। ঘরের দরজায় শব্দ হতেই চোখ মুছে সেদিকে তাকায়। ঘরে পুরুষ মানুষের উপস্থিতি এই সময় অবাক করে দেয় বেলাকে। লোকটা দরজা আস্তে করে বন্ধ করে দিতেই বেলা তড়িৎ গতিতে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ভ্রুযুগল প্রসারিত করে বলে, আপনি এখানে? দরজা আটকাচ্ছেন কেন? দরজা খুলুন। লোকটা 2 হাত সামনের দিকে বাড়িয়ে বেলার সামনে এগিয়ে আসে, বলে, প্লিজ ভাবি, চিৎকার করবেন না, আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। একটা মেয়ের রুমে একা আছে, সেখানে এসে দরজা বন্ধ করে আপনি কি বলতে এসেছেন? বলদ লাগে আমাকে? দরজা খুলেন বলছি। ভাবি ভাবি প্লিজ আমার কথাটা শুনেন। আপনার তো ডিভোর্স হয়ে যাচ্ছে শুনলাম। আমি আপনাকে অনেক পছন্দ করি, সেটা তো জানেনই। এবার তো আমার আর আপনাদের মাঝে কোনো বাধা নেই। আগে আমারে মানেন নাই ঠিক আছে, কিন্তু এখন তো মানতেই পারেন, তাই না? খারাপ মহিলা লাগে আমারে? দরজা খুলবি নাকি আমার অন্য রূপ দেখাবো আমি? আমার শরীরে কালো দাগ লাগাতে এসছিস না? কে পাঠিয়েছে তোকে? ধ্রুব, তাই না? টাকা দেওয়ার ভয়ে এত কিছু। ওরে তো আমি দেখে নিচ্ছি, তুই আগে রুম থেকে বেরো। লোকটা বেলার দিকে এগোতে শুরু করলে বেলা সাথে সাথে তার হাঁটুতে লাঠি দিতেই লোকটা মেঝেতে বসে পড়ে। বেলা সাথে সাথে বিছানার নিচ থেকে ধারালো একটা ছুরি বের করে সেই লোকের দিকে তাক করে বলে, ওই ওয়াজিহাকে সস্তা কোনো মেয়ে ভেবে ভুল করেছিস। আমি আর 5টা মেয়ের মতো সস্তা কেউ নই। তোকে যদি আমি এখন খুনও করি, কোনো আদালত আমার একটা চুলও ছিঁড়তে পারবে না। এখন উঠে গিয়ে দরজা খুলবি। আর তোকে এখানে কে পাঠিয়েছে বল? না বললে এটা একদম গলায় বসিয়ে দিব, আল্লাহর কসম। লোকটা দাঁড়িয়ে বেলার কথার জবাব দিয়ে বলে, হ্যাঁ পাঠিয়েছে কেউ, কিন্তু আমি আমার কাজ শেষ না করে এখান থেকে যাচ্ছি না। টাকা তো উসুল করে নিতে হবে, তাই না? আপনার কি মনে হয় আপনার এই ফাঁকা আওয়াজে আমি ভয় পেয়ে যাব? মেয়ে মানুষ হলো নরম মেয়েমের পুতুল, ধরতেই গলে যাবে। ভুল করছিস জওয়ান, আমাকে আমার দ্বিতীয় রূপে আসতে বাধ্য করিস না। আমি যদি শাস্তি দেয়া শুরু করি তাহলে সব কিছু ধ্বংস করে দিব বলে দিলাম। জাওয়াদ বেলার কথায় পাত্তা না দিয়ে উচ্চ স্বরে হাসতে বেলার দিকে এগোতে থাকে। বেলার হাতে স্পর্শ করতেই বেলা তড়িৎ গতিতে জাওয়াদের হাতে ছুরি বসিয়ে দেয়। জাওয়াদের অন্ধক্রোশ বরাবর লাথি দিতে সে একটা জোরে চিৎকার দিয়ে মাটিতে গড়িয়ে পড়ে। বেলা গিয়ে দরজা খুলে জাওয়াদের শার্টের কলার টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে আসে। এক নাগাড়ে পেটে, বুকে, হাঁটুতে, পায়ের পাতায় আঘাত করতে থাকে আর চিৎকার করে করে ধ্রুবকে ডাকতে থাকে। চিৎকার দিয়ে বলতে থাকে, আমাকে সহজভাবে নিয়ে খুব বড় ভুল করে ফেললি তোরা। এবার দেখতে থাক এই ওয়াজিহা কি করতে পারে। বেলার মাঝে যেন নতুন চরিত্রের সৃষ্টি হয়, আর সেটা হলো ওয়াজিহা। এতদিন বেলাকে সবাই যেমন ঠান্ডা চরিত্রের, ঠান্ডা মেজাজের দেখেছিল, আজ যেন সেটার বিপরীত ঘটছে সব কিছু। বেলা তখন জাওয়াদকে লাথি দিতেই যাচ্ছে আর চিৎকার করছে। জাওয়াদ ব্যথায় আর উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না, বারবার মাপ চাচ্ছে আর ব্যথায় চিৎকার করছে। বেলার দিকে খেয়াল নেই। কয়েকজন মহিলা নতুন বউয়ের ঘর থেকে বেরিয়ে এলো। দৌড়ে এসে বেলাকে তাড়াতাড়ি করে সরিয়ে নেয়, হাত থেকে ছুরিটাও কেড়ে নেয়। বেলা তখন ছুটোছুটি করছে জাওয়াদের কাছে যাওয়ার জন্য। 2 জন মিলে বেলাকে শক্ত করে ধরে রেখেছে। জাওয়াদের অবস্থা খারাপ দেখে কয়েকজন মিলে মাথায় পানি দিতে কলপার নিয়ে যায়। বেলা তখনও ছুটোছুটি করছে আর বলছে,
আমাকে ছাড়ুন। কে আমাকে কত দুর্বল ভাবছে সেটা আমি দেখতে চাই। আমাকে খারাপ প্রমাণ করে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এত নোংরা চাল কে চেলেছে আমি জানতে চাই। পাশে থেকে একজন বলে ওঠে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। জাওয়াতকে এভাবে মারলো কেন? কি করেছে সে? বেলার শাশুড়ি জাহিদা বেগম চুপচাপ দেখছিল এতক্ষণ। জাওয়াদের মাথায় পানি দেওয়া শেষ করে একটা চেয়ারে বসিয়ে দেয়। তিনি জাওয়াদের মাথা মুছে দিতে দিতেই বলেন, কি হয়েছে কত? ওকে এরকম করে মারলো কেন? ইস, কি অবস্থা হয়ে গেছে ছেলেটার। বেলা চেঁচিয়ে উঠে বলে, এই কুত্তার বাচ্চাকে আমার ঘরে কে পাঠিয়েছে? আপনাদের মধ্যেই কেউ না কেউ তো নিশ্চয় পাঠিয়েছে। কি ভেবেছিলেন টাকা না দিয়েই বাড়ি ছাড়া করবেন? সব কিছু এত সহজ? আমি প্রতিটা পয়সা ফেরত দিব। সাহস দেখে অবাক হচ্ছি আমি। আমার রুমে পুরুষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণে ধ্রুব বাড়িতে প্রবেশ করে। বাড়িতে এত মানুষ দেখে বুঝতে পারছিল কিছু না কিছু হয়েছে। হাতে টাকাগুলো ঘরে ভালো করে রেখে এসে বারান্দায় এসে দাঁড়ায়। পাশেই লিলি আর রিমি একসাথে দাঁড়িয়েছিল। ধ্রুব রিমিকে জিজ্ঞেস করে,